তো আমরা এবার খাওয়া দাওয়া করে একটা অটো নিয়ে নিয়েছি, মানে এখানে অটো ছাড়া কোনো গতি নেই। তো আমরা যেখানে যাবো সেখানে যাওয়ার জন্য আমরা একটা বাস করবো, তো বাস স্ট্যান্ডে যেতে হবে। তো এখানে যদি ওদেরকে বলি ওরাও নিয়ে যেতে পারে আমাদের, কিন্তু ওরা যে টাকাটা থাকবে সেটা অনেকটাই বেশি। তো আমরা যেহেতু একটু চেষ্টা করি আপনাদের ভিডিওতে কী করে ইন্ডিভিজুয়াল এলে বা দুজনে এলে সোলো ট্রাভেলিং করলে কী করে বাজেট ফ্রেন্ডলিভাবে ঘোরা যায়, সেটা যেহেতু আমাদের উদ্দেশ্য দেখানোর, তো সেই জন্য আমাদেরকে এই পন্থাগুলো নিতে হয়। তো আমরা যেখানে রয়েছি শিল্পগ্রাম, সেখান থেকে আমরা যাচ্ছি ইগজাত বাস স্ট্যান্ড, এখানকার একটা বড় বাস স্ট্যান্ড। তো সেখানে যাওয়ার জন্য অটো ধরলাম। অটো এখানে তো কোনো ওই শেয়ারিং খুব পাওয়াই যায় না বলতে গেলে, অটো মানেই রিজার্ভ। আমাদের কলকাতায় যেমন আমরা জানি যে একটা স্ট্যান্ডে চলে যাবো, আমাদের ইন্ডিভিজুয়াল বসবো, পার হেড টাকা দেবো, আমাকে আরেকটা স্ট্যান্ডে নামিয়ে দেবে। বাট এখানে কোনো গল্প নেই, মানে গোটা ভারতেই আর কি ওরকম স্ট্যান্ডের গল্পটা নেই বললেই চলে। ওটা হচ্ছে আপনাকে ওই হিসাব নিতে হবে। একটা নিয়েছি, অনেক বলা বলি করে 100-তে রাজি হয়েছে। তো বললো ইগজাত বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। তো সেখান থেকে আমরা বাস পাবো, যে আমরা যেই জায়গায় যেতে সেই জায়গাটা সম্বন্ধে গিয়ে আমরা বলবো কীরকম কী যাচ্ছি না যাচ্ছি। তো দেখে থাকুন। আজকে আমাদের আগ্রাতে আমরা কালকে রাতে এসেছি, কাল রাতে কিছু এক্সপ্লোর করা হয়নি, শুধু খাওয়া দাওয়াই হয়েছে। তো সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে তো আগ্রা সিটি ট্যুর করবো, আজকেও আমরা আগ্রা ঘুরবো, আগামী দিন আমরা আগ্রা ঘুরবো। মোটামুটি আমরা আগ্রা এখন ঘুরবো। তো বেরিয়ে পড়লাম, তো দেখছি কি অপেক্ষা করছি আমাদের জন্য। ওই 100 টাকার বিনিময়ে আমাদেরকে বাস স্ট্যান্ডে নামালো। আমরা এসেছি কিন্তু ইগজাত বাস স্ট্যান্ডে, ঠিক আছে। এবার এখানে এসে আমাদের জিজ্ঞেস করতে হবে যে আমরা কোথা দিয়ে বাস পাবো, কারণ দেখুন অটো করে যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক টাকা চাইছে ওরা, মোটামুটি 1500, 1800, 2000 এরকম চাইছে। বার্গেনিং করতে হবে, রফা করতে হবে, পিছনে পড়ে থাকতে হবে। তো আমরা ঠিক করেছি বাসে করে যাব। আমরা বুলান দরওয়াজা দেখতে যাব। তো যেতে হবে ফতেপুর সিকরি। তো দেখছি ফতেপুর সিকরি বাস এখান থেকে পাওয়া যায় কী করে হবে। 24 নম্বর বাস পেয়ে গেছি ফতেপুর সিকরি যাওয়ার জন্য। তো আমরা উঠবো এবারে ইগজাত বাস স্ট্যান্ডে 24 নম্বর বাসে আমরা উঠলাম। উঠলেই কিন্তু মোটামুটি এখানে লেখাই রয়েছে যে এই ইগজাত থেকে ফতেপুর সিকরি অবধি যায়। তো আপনি এই বাসে করে নামবেন, ভাড়া কত নেবে বলে দেবো। নামার পরে ওখানে আপনি ফতেপুর আর সিকরি দুটো আলাদা রয়েছে, একসাথে আমরা বলি উচ্চারণ করি। নেমে দুটোই ঘুরে আবার এই বাসে কিন্তু ফিরে আসা যাবে। তো চলুন গিয়ে কিছু জায়গায় টিকিট লাগবে, কিছু জায়গায় টিকিট লাগবে না, তো দেখে আমরা আবার ফিরবো। এখানে করে যাচ্ছি, রাস্তায় কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি এরকম মেলা বসে গেছে, উইন্টার মেলা। দেখতে পাচ্ছেন নগর পরিবহনের যে এই 100% ইলেকট্রিক বাসগুলো ওদের চেপেছি। আমাদের এই ইগজাত বাস স্ট্যান্ড থেকে ফতেপুর সিকরি যদি নিয়ে যাচ্ছে, পার হেড পড়ছে গিয়ে 55 টাকা করে। ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, মানে 40 কিলোমিটার যেতে 55 টাকা পড়ছে এসি বাস। তো আমার মনে হয় এটা অনেক বেস্ট জার্নি আপনি অটো রিজার্ভ করার থেকে। তো আমি বলবো যে যেখানেই থাকুন আগ্রাতে এসে, সবাই যে বাস স্ট্যান্ডে থাকবেন নট নেসারি, অনেকে অনেক জায়গায় থাকবেন, কেউ কোর্টে থাকবেন, কেউ আগ্রা ক্যান্টের এখানে থাকবেন, কেউ শিল্পনগরীতে থাকবেন। তো ইগজাত বাস স্ট্যান্ডে চলে আসবেন, এসে এখান থেকে 55 টাকা চলে যাবেন ফতেপুর সিকরি। এবার হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে নেবেন, ফেরার সময় আবার বাস পেয়ে যাবেন। আমরা জিজ্ঞেস করলাম, বললো 7টা অবধি বেশ বাস মিনিমাম পাওয়াই যায়। আবার ফেরার সময় ইগজাত বাস স্ট্যান্ড অবধি চলে আসা যাবে। এই মোটামুটি যাত্রা শুরু হলো। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো ফতেপুর সিকরি, অর্থাৎ এশিয়ার সবথেকে বড় দরওয়াজা বুলান দরওয়াজা। বাস চলেছে ইগজাত বাস স্ট্যান্ড থেকে ফতেপুর সিকরির দিকে। তো রাস্তায় খুব সুন্দর সুন্দর চাষের জমি, শস্য ক্ষেত দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর রয়েছে শস্যের ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে। মানে দেখে যেন কোথাও একটা নস্টালজিয়া এসে যাচ্ছে, সেই ডিডিএল যে কথা মনে পড়ে যাচ্ছে। তো অনেকটাই রাস্তা, মোটামুটি 40 কিলোমিটার বললাম, টিকিটে লেখাই রয়েছে। তো যাচ্ছি আমরা, রাস্তা খুব স্মুথ একদম বলতে পারেন। এই চলেছি আমরা ফতেপুর সিকরির পথে, যেখানে রয়েছে বুলান দরওয়াজা। রাস্তার বিউটিটা কি সুন্দর লাগছে ওদিক থেকে একটা। শীতকালে এসেছি, এখন ঘড়িতে মোটামুটি 11:30 মতো বাজে, কিন্তু এখনও কিন্তু মোটামুটি শহরটা কুয়াশা চাদরে মোড়া, সেরকমভাবে রোদ্দুরে দেখা নেই। আর এই হাইওয়ে দিয়ে গাড়ি কিন্তু দুর্বার গতিতে চলেছে। এই রাস্তায় কিন্তু গোয়ালিয়রের দিকে বা জয়পুরের দিকে চলে যাচ্ছে। তো আমরা হুস করে চলেছি একদম ইলেকট্রিক বাসে করে। গাড়িতে কিন্তু মোটামুটি লোকজন ভরাই রয়েছে দেখতে পাচ্ছি। গাড়িতে প্রচুর বাঙালিও রয়েছে কিন্তু, ঠিক আছে, এই সময় যখন আমরা এসেছি। তো আমরা আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যারা ফতেপুর সিকরি ঘুরবেন তারা ইগজাত বাস স্ট্যান্ড থেকে বাসে করেই যাবেন। অনেক ইউজার ফ্রেন্ডলি হবে, পরিবেশ বান্ধব বাস রয়েছে এবং তাড়াতাড়ি পৌঁছে যাবেন। অটোতে যাওয়াটা হয়তো খুব একটা সেফেস্ট নয়, তো এই বাসেই যেতে পারেন। দেখুন শস্যের ক্ষেত দেখুন, ওফ, চোখ জুড়িয়ে যাবে, এত শস্যের ক্ষেত রয়েছে। বাপরে বাপ, শস্যের ক্ষেত ফাটাফাটি। দেখুন বিল্ডিংটার সামনে চলে এসেছি, এটাই ফতেপুরে। এই দেখুন লেখাও রয়েছে, দেখুন আগ্রা গেট, এই দেখুন লেখা রয়েছে আগ্রা গেট। এই গেটের ভেতর দিয়ে কিন্তু বাস চলে যাচ্ছে আমাদের নিয়ে। এই ওয়াও, বিশাল বিশাল একটা এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর আমরা ঘুরবো ফতেপুর সিকরি। দুটো আলাদা আলাদা জায়গা, কিন্তু একসাথেই নাম উচ্চারিত হয়। অনেক জায়গা ভগ্নপ্রায় হয়ে রয়েছে। আর দেখবো আমরা কি, আমরা
চলেছি বুলান দরওয়াজাতে, এশিয়ার সব থেকে বড় দরওয়াজা। এই বাসে করে আমরা এলাম, এই বাস আমাদের এখানে নামালো, আর বাস যেখানে নামালো সেখান থেকে যদি একটু প্যান করি ক্যামেরাটা দেখতে পাচ্ছি এই যে বুলান দরওয়াজা, যেটা বানিয়েছে আকবর, গুজরাট জয় করে আসার পরে বানিয়েছে। সবই বলবো আপনাদের সামনে যাব। বুলান দরওয়াজা দেখার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, কিন্তু ভেতরে কিন্তু দু এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু টিকিট লাগে। তো আস্তে আস্তে যাবো, সবই বলবো। তো ঘন্টাখানেক লাগলে 40 কিলোমিটার আসতে ঈদগাহ বাস স্ট্যান্ড থেকে একদম পুরো ফতেপুর সিকরি অবধি আসার জন্য। তো বারবার বলবো এই উত্তরপ্রদেশ নগর বিভাগের যে বাস, এই বাসে করে আপনারা আসবেন এখানে। মোটামুটি এবার এই ঢাল থেকে আস্তে আস্তে নিচ থেকে যে বাস স্ট্যান্ড থেকে দেখালাম, সেখান থেকে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো ওঠা মাত্রই মোটামুটি গাইড আমাদেরকে ছেঁকে ধরে নিল যে আমি এই করে দেবো, সেই করে দেবো, কিছু লাগবে না আপনার হ্যান ত্যান। তো বিশ্বাস করে আমরা কিছু নিইনি, আজকের দুনিয়ায় খুব একটা লাগে না, কারণ সবই মোটামুটি আমরা একটু নেট সার্চ করলেই পেয়ে যাই। আর আমি যদি এই পিছনে ঘুরলেই দেখতে পাচ্ছি বুলান দরওয়াজা, আমার পিছনে দেখতে পাচ্ছি। তো চলুন সামনের দিকে দেখাও ভালো করে। তো বুলান দরওয়াজার কোনো টিকিট নেই, বাট ভেতরে হয়তো একটা 50 রুপিসের এন্ট্রি লাগে। আর অনেক কিছু দেখা রয়েছে ওখানে, যোধা ভাই যেখানে ছিল সেটা দেখা রয়েছে, তার কিচেন দেখার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো চলুন আস্তে আস্তে যাই, গিয়ে সব দেখাবো, বলবো কখন কি হয়েছে, কবে হয়েছে। তো আস্তে আস্তে যেদিন একটু ঢালে উঠতে হচ্ছে, একটু হালকা কষ্ট হবে হয়তো। তো চলুন যাওয়া যাক, যেটা ফতেপুরের মেন জায়গা বুলান দরওয়াজা দেখতে পাচ্ছি। মোটামুটি গাইড আপনার নাছরবান্ধা পিছনে পড়বে, মানে গাইডে জক করে কিছু ভিডিও আমরা করতে পারছি না, এই হচ্ছে কি ব্যাপার। ভেতরে মোটামুটি চশমা থেকে শুরু করে সব কিনতে পাওয়া যাচ্ছে, মানে যতক্ষণ আপনি গাইড না নেবেন কেউ না কেউ আপনাকে পদে পদে ধরবেই। আর এই যে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আপনাকে উপরে উঠতে হবে, এই হচ্ছে কি ব্যাপার। নিচ থেকে সিঁড়ি ভাঙতে ওপরে এলাম, আর এই হচ্ছে গিয়ে সেই ফটো সেশন জোন মোটামুটি বুলান দরওয়াজা। মোটামুটি দেখলেন এখানে আপনি অটো করেও আসতে পারেন, আমরা বাসে করে এসে ওখানটায় নেমেছিলাম। তো এখান থেকে মোটামুটি 52 স্টেপ আছে, এই 52টা সিঁড়ি যদি টপকালে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে সেই বিখ্যাত বুলান দরওয়াজা। তো এবার এই সম্বন্ধে এটা কেন বুলান দরওয়াজা, কে বানিয়েছে, কবে বানিয়েছে, সেগুলো একটু এবারে ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যাক। আমরা রয়েছি এখন বুলান দরওয়াজার সামনে দাঁড়িয়ে। জায়গাটা এটা হচ্ছে ফতেপুর সিকরি, যেটা 16th সেঞ্চুরি অর্থাৎ 1571 থেকে 75 নাগাদ মুঘল সম্রাট, মানে তৃতীয় যে মুঘল সম্রাট ছিলেন সম্রাট আকবর, গুজরাট জয় করার পর, গুজরাটে তিনি মুজাফফর শাহ তৃতীয়কে জয় করার পর এইখানে ওনার সারা ভারতবর্ষের ক্যাপিটাল হিসাবে এই ফতেপুরটাকে ঘোষণা করেছিলেন। আর এই ফতেপুর নগরী উনি তৈরি করেছিলেন। এই ফতেপুর নগরীতে ঢুকতে গেলে যে প্রধান যে দরজা, সেই হচ্ছে বুলান দরওয়াজা। এই যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি, এশিয়ার বৃহত্তম দরজা এবং সারা বিশ্বের সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় বৃহত্তম দরজা এটা, যেটার হাইট হচ্ছে 177 ফিট। ভেতরে যাবো আমরা, গিয়ে অনেক কিছু দেখবো। বেসিক্যালি এই ফতেপুরটা একটা ওয়েল প্ল্যান্ড, মুঘল এম্পায়ার দিয়ে তারা তৈরি একটা ওয়েল প্ল্যান্ড একটা ফতেপুর। আর সিকরিটা হচ্ছে একটা পার্শ্ববর্তী একটা গ্রাম, সেই যে গ্রামে সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের জন্ম হয়েছিল। তো সমগ্র জায়গাটাকে একত্রিতভাবে বলা হয় ফতেপুর সিকরি। চলুন ভেতরে যাবো, গিয়ে আমরা দেখবো বেসিক্যালি আমরা একটা মুঘল সম্রাট আকবরের দ্বারা তৈরি একটা নগরী বা সেই সময়কার একটা ক্যাপিটালে এসে উপস্থিত, যার ভেতরে সমস্ত কিছু আছে। মানে এখানে কি বলবো, এখানে জামা মসজিদ থেকে শুরু করে, রাজপ্রাসাদ থেকে শুরু করে, দেওয়ানি আম, দেওয়ানি খান, স্নানাগার, খাবার জায়গা, বিভিন্ন রান্নার জায়গা, রানীদের থাকার জায়গা, এছাড়া পরিচারক পরিচারিকাদের থাকার জায়গা, সমস্ত কিছু ভেতরে আছে। এক কথায় আবারও বলছি, একটা ওয়েল প্ল্যান্ড, আজ থেকে বহু বছর আগে তৈরি একটা ওয়েল প্ল্যান্ড সিটি। সেই ভেতরে ফতেপুর, সেই ভেতরটাতে আমরা এই বুলান দরওয়াজা দিয়ে ভেতরে যাবো, গিয়ে সমস্ত কিছু দেখবো। বুলান দরওয়াজা এটা বানিয়েছিল আকবর যখন গুজরাটের মুজাফফর শাহ তৃতীয়কে হারিয়ে যখন এসেছিল। তো বিজয় হিসাবে তার একটা বিজয় স্মারক দরকার থাকে, সেই বিজয় স্মারক হিসাবে কিন্তু এই বুলান দরওয়াজাটাকে কিন্তু বানিয়েছিল। এটা তো একটা তার প্রতীক বলতে পারেন, যে জয়ের প্রতীক। আর এর ভেতরে কিন্তু একটা বলতে পারেন একটা শহর গড়ে তুলেছিল, যেটা ম্যাডামের মুখে শুনলেন। এবার আস্তে আস্তে আমরা এই শহরটার ভেতরে ঢুকবো। তো আমরা চলেছি ফতেপুর সিকরির বুলান দরওয়াজা পেরিয়ে ভেতরে শহরটা দেখতে, যেটা প্ল্যান্ড একটা শহর ম্যাডাম বললো পরিকল্পনা মাফিক তৈরি হয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। দরগা থেকে ভেতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পাচ্ছি একটা সুবিশাল জায়গা, মানে
বলতে পারেন দেখেই নয়ন ভিরাম, একদম চোখ চোখ ঝুরিয়ে যাচ্ছে দেখতে, এত সুন্দর দেখতে। ওই যে সামনে রয়েছে সেলিম চিশতির দরগা রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা এত ওয়েল প্ল্যান্ড, এত সুন্দর করে বানানো এরকম জিনিস দিয়ে, যে মানে জাস্ট অভিভূত হয়ে আছে। মানে ছবি তোলার জন্য এটা বলতে পারেন বিশাল একটা জায়গা। আপনারা যদি আসেন, ছবি তোলা থেকে শুরু করে রিল বানানো থেকে সব কিছুর জন্য একটা বিশাল পরিসর। তো ভাগে ভাগে রয়েছে, সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। ভেতরে ম্যাডাম যা বললে, জামা মসজিদ থেকে শুরু করে এখানে রসোই ঘর থেকে শুরু করে খাওয়া দাওয়া, দেওয়ানে আম দেওয়ানে খাওয়া সব রয়েছে। অনেকটা সময় লাগবে, ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আস্তে আস্তে ঘুরি। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু ফতেপুরে, যেটা একদম বলতে পারেন সম্রাট আকবরের বানানো একটা পরিকল্পনা মাফিক একটা শহর সেই সময়কার। ভেতরটা এলাম, ভেতরটা এসে আমরা এখানে একটা গুফিয়া রাস্তা বা সুরাং দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা ফতেপুর সিকরির ভেতরে যেটা রয়েছে, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা মানে পুরোনো সে সুড়ঙ্গ, আগেকার দিনে রাজাদের যে সুড়ঙ্গ ছিল সেটা। এখানটা দিয়ে এই সুড়ঙ্গ দিয়ে গেলে পুরো আগ্রা একদম যাওয়া যাবে, আগ্রা ফোর্ট অব্দি যাওয়া যাবে। আগ্রা ফোর্ট থেকে দিল্লি, দিল্লি থেকে পুরো পাঞ্জাব লাহোর, মানে আগে যে লাহোরটা আপনার পাকিস্তানে রয়েছে, সেই লাহোর পাঞ্জাব অব্দি পুরো চলে যাওয়া যাবে। এই যে সুড়ঙ্গটা, যে মানে কথিত আছে যে ঐতিহাসিক তথ্য, আমরা একটা তথ্য জানি যে জাহাঙ্গীর অর্থাৎ সেলিমের সাথে আনারকালি প্রেম ভালোবাসা যেটা হয়েছিল, আকবর তাদের নাকি অবাধ ছিল, এবং আনারকালিকে আমরা জানি সিনেমা দেখেছি যে তাকে দেওয়ালের মধ্যে সিমেন্ট দিয়ে তাকে বন্ধ করে দেওয়া ছিল। কিন্তু আবার ঐতিহাসিক অন্য তথ্য যেটা মধ্যে দিয়ে আকবর সেলিম মানে আনারকালিকে পাস করিয়ে দিয়েছিল, আগ্রা দিল্লি হয়ে তারপরে তাকে পাস করিয়ে দিয়েছিল, অর্থাৎ আনারকালিকে আকবর মৃত্যুদণ্ড দেয়। এটা একটা কথিত ঘটনা, সেটাই আপনাদের সামনে এই সুড়ঙ্গ দরজাটা আপনারা দেখলেন। এটা এখন পুরোপুরি বন্ধ, ভেতরে দেওয়াল করে দিয়েছে, এটা পুরো রেস্ট্রিক্টেড। এটা হচ্ছে গিয়ে সেই সময়কার এয়ার কন্ডিশন। এই যে আকবরের 3টে রানী ছিল, যোধা, আর এই যে 3টে রানী, সেই 3টে রানীর জন্য 3টে ওখানে এয়ার কন্ডিশন বানানো হয়েছে। বাইরে একটা আর্টিফিশিয়াল লেক আছে, সেই লেকের ওপরে হাওয়া এলে এখান থেকে এয়ার কন্ডিশন হাওয়া, কারণ তখন কিন্তু পাখার কোনো ব্যবস্থা কিন্তু সেই সময় ছিল না। আর এখানে কিন্তু এই যে কবরস্থানগুলো দেখছেন, এগুলো কিন্তু মহিলাদের বলেই কিন্তু এরকম ঢাকা রয়েছে, পর্দা নসি করে রাখা রয়েছে। আর বাইরে যে কবরস্থানগুলো সেগুলো কিন্তু পুরুষদের। তো এইটাই মোটামুটি দেখালাম, আরও কিছু দেখাবো আপনাদের, চলুন। সেলিম চিশতি দরগা গেছিলাম, দরগার ভেতর তো ছবি তোলা যায় না, ভেতরে আপনি চাদর চড়াতে পারেন, ফুল দিতে পারেন, আর ধাগা বাঁধতে পারেন। ধাগাতে 3টেই ম্যাক্সিমাম গিট দিতে পারেন। 3টে গিট দেওয়া মানে 3টে হুইস করেছেন, একটা গিট বাঁধা মানে একটা হুইস, 2টো গিট বাঁধা 2টো হুইস। এটা আমরা গেছিলাম, আমরা ধাগা বাঁধলাম। আর এখানে যে দেখছেন কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু এই যে ছেনি হাতুড়ি দিয়ে এই সিকরি গ্রামের লোকেরাই করেছে। তো 56 রকমের কিন্তু এখানে স্ট্রাকচার রয়েছে। আর এই যে দরজাটা দেখছেন কালো রঙের, এই দরজাটা একটা উডস দিয়ে বানানো, কিন্তু দেখে কিন্তু মনে হবে লেদারের, কিন্তু এটা উড, এটা ঠিক আছে, খুব সুন্দর শক্তপোক্ত। এই মোটামুটি আমরা দেখলাম, যেটা সেলিম চিশতির দরগায় কিন্তু রয়েছে এই মুহূর্তে। যখন এসেছিল তখন তার গুরুজি সেলিম কিন্তু এখানেই বসতেন, সেটাই তার জায়গা ছিল বসা। ছোট গেটটা দেখছেন, তখন যদি মহিলারা এই দরগাতে আসতো তাহলে এই গেট দিয়ে আলাদা করে ঢুকতে হতো, মহিলাদের জন্য এই গেটটা রয়েছে এখানে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ফতেপুর সিকরিতে বলতেই পারেন, যেখানে আর কি আকবরের তৈরি একটা পরিকল্পনা মাফিক একটা শহর। গেটের বাইরে যখন যে দরজাটা দেখিয়েছিলাম, দরজার উপরে 13টা গম্বুজ ছিল। তার এই গম্বুজগুলো মিন করে যে কত বছর লেগেছে এটা তৈরি করতে। এটা তৈরি করতে 13 বছর সময় লেগেছে, তাই 13টা রয়েছে। তাজমহলের উপরে 22টা আছে, তার মানে 22 বছর লেগেছে। তো এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো এই মোটামুটি রয়েছি এখানে জামা মসজিদ থেকে, এখানে সেলিম চিশতির দরগা থেকে শুরু করে না, মহিলাদের মহল থেকে শুরু করে সবই রয়েছে মোটামুটি। তো এবারে আমরা তো এখানেই রয়েছি মোটামুটি। তো এবারে বাকিটা এবার ম্যাডামের মুখে শুনুন, ম্যাডাম একটু তুলে ধরবে মোটামুটি ফতেপুরের ইতিহাস। আমরা রয়েছি এই ফতেপুর সিকরি। ফতেপুর সিকরির আরও একটা নাম আছে, সেটা হচ্ছে সিটি অফ ভিক্টরি, অর্থাৎ বিজয় নগরী। কারণ ফতে কথাটার অর্থ হচ্ছে বিজয়। আর এই বিজয়, এই নগরীটিকে বেসিক্যালি সম্রাট আকবর গুজরাট জয় করার পর, মুজাফফর শাহ তৃতীয় সেখানে গুজরাটকে জয় করার পর আকবর এই তার দিল্লির ক্যাপিটাল তিনি শিফট করে এখানে নিয়ে আসেন ফতেপুর সিকরিতে। উনি এই ক্যাপিটাল তৈরি করেন। ফতেপুর সিকরিতে খুব বেশি দিন তিনি ছিলেন না, হার্ডলি 15-16 বছর হয়তো ছিলেন। ফতেপুর সিকরির পর তারপরে তিনি শিফট করেন তার রাজধানী আবার আগ্রা। তো এই হচ্ছে। আর ফতেপুর সিকরি একটা প্ল্যান্ড সিটি, সব থেকে বড় কথা এখানে কি নেই, এখানে রাজার যে মানে তার আবাসস্থল থেকে শুরু করে এখানে রানীদের আলাদা থাকার ব্যবস্থা, আকবরের 3 প্রধান যে রানী, সেই রানীদের থাকার ব্যবস্থা, পরিচারক পরিচারিকাদের থাকার ব্যবস্থা, সৈন্যদের থাকার ব্যবস্থা। তাছাড়া এখানে ছিল মানে রানী যোধাবাই, যিনি যেহেতু তিনি হিন্দু ছিলেন,
তার আলাদা করে থাকার এবং তার আলাদা করে কিচেনের ব্যবস্থা। আমরা যে জায়গাটাতে বসে রয়েছি একদম সামনে জামা মসজিদ, এই জামা মসজিদ, এখানে নামাজ পড়ার ব্যবস্থা। এছাড়া এখানে মাদ্রাসা চালানো হতো, যেখানে নাকি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা ছিল। একটুখানি এগিয়ে গিয়ে আপনাদের যদি দেখাই, সেই জায়গাটাতে আছে আপনাদের একটা মিল যখন সেই সময় ব্যবসায়িক কাজকর্ম, টাকা পয়সায় লেনদেন হতো। সেই টাকা পয়সার লেনদেনের জায়গায় টাকা পয়সাটা সোনা বা রূপো দিয়ে লেনদেন হতো। টাকা পয়সা বলতে তখনকার দিনে নোট বা সিক্কি এসবের চলন ছিল না। মুদ্রার প্রচলন বলতে টাকা পয়সাগুলো, যে মুদ্রাগুলো, সেগুলো সোনার উপর প্রচলন ছিল। সেই সোনার উপর যে মানে যেগুলো উৎপাদন কেন্দ্র, মিন্ট আমরা যেটাকে বলি, সেই মিন্টের ব্যবস্থা, পোস্ট অফিস, সমস্ত কিছু এই ফতেপুরে মানে তার ব্যবস্থা করা ছিল। আর এই ফতেপুর সিক্রি যে টোটাল এই যে ক্যাপিটালটা, এটা টোটাল 9টা গেট ছিল। আর এটার 9টা গেটের মধ্যে যে শাহী গেট, যে গেটটা, সেই গেটটা দিয়ে কিন্তু আমরা, যেটা হচ্ছে আগ্রা গেট বলা হয়, সেই গেটটা দিয়েই আমরা ঢুকলাম। আর এই ফতেপুর সিক্রি, এটা যে টোটাল যদি এটার মানে আকার যদি আমরা বলি, এটা হচ্ছে মানে রেক্ট্যাঙ্গেল শেপ, অর্থাৎ আয়তকার। এটা একদম আয়তকার শেপের এটা। আর এই ফতেপুর সিক্রিতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের ক্যামেরা স্প্যান করে দেখাচ্ছি, সেটা হচ্ছে সেলিম চিশতির দরগা। এই যে সেলিম চিশতির দরগা যেটা দেখছেন, এটা হচ্ছে মানে আকবরের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটা হচ্ছে যে সেই সময়কার একজন শেখ, মানে যিনি ছিলেন এই চিশতির শেখ যিনি ছিলেন, তার নাম ছিল সেলিম, যার কাছে মানে আকবর প্রার্থনা করে জাহাঙ্গীরকে পেয়েছিলেন। এবং জাহাঙ্গীরের এই পৃথিবীতে আগমন, সেটাই সেলিম শেখ যে সেলিম ছিল, তিনিই তার ভবিষ্যৎবাণী করেছিলেন জাহাঙ্গীর সম্বন্ধে। এবং এই জাহাঙ্গীর মারিয়াম উল জামিন অর্থাৎ যোধাবাই, অর্থাৎ আকবরের যে হিন্দু নারী, হিন্দু যে রানী ছিলেন এবং সবথেকে প্রধান এবং গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রিয় রানী যে ছিলেন, সেই মারিয়াম উল জামিন অর্থাৎ যোধার গর্ভেই কিন্তু জন্ম হয়েছিল জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের জন্মের পর এই মারিয়াম উল জামিন অর্থাৎ এই যোধার গর্ভে জন্ম হয় সেলিমের। সেলিম জন্মের পর যেহেতু এই ফকির বাবা মানে সেলিমের দুয়াতে বা তার আশীর্বাদে বেসিক্যালি এই জন্ম হয়েছিল জাহাঙ্গীরের, তাই জন্য জাহাঙ্গীরের প্রধান যে বাল্য নাম সেটা ছিল সেলিম। আর এই সেলিম চিশতির দরগা যেটা আমরা দেখতে পাচ্ছি, এইখানটা আকবর মানে ফকির বাবা সেলিমের তার মানে দেহ রক্ষার পর এই দরগাটা এখানে তিনি বানিয়ে দিয়েছেন। এই যে আমাদের দরগা যেটা দেখাচ্ছি আমরা, যেটা আপনাকে অলরেডি বললাম, যেটা নাকি মানে ফকির বাবা সেলিমের মানে বেসিক্যালি তার দুয়াতে হয়েছিল, জাহাঙ্গীর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাহাঙ্গীর। এই দরগাটা কিন্তু প্রথম বানিয়েছিলেন আকবর। আকবর বানানোর পরে এটা পরবর্তীকালে যখন জাহাঙ্গীর যখন বড় হয়ে জানতে পারে যে এই সেলিম ফকির তার দুয়া রয়েছে, তার প্রার্থনায় জাহাঙ্গীরের যে জীবন বা তার পৃথিবীতে আগমন হয়েছিল, তারপরে এটা জাহাঙ্গীর এটাকে সাদা পাথর দিয়ে এটাকে আলাদা করে নতুন করে বানিয়ে। আর এই ঠিক উল্টো দিকে যে একটা দরজা আমরা দেখতে পাচ্ছি, উল্টো দিকে একটা বড় লম্বা দরজা, এটা হচ্ছে শাহী দরজা। আর এই যে দেখতে যেটা রয়েছে, এইটা হচ্ছে এই যে দরজাটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জামা মসজিদ। এইখানটাতে নামাজ পড়া হতো। আর এই দিকের যে গেটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শাহী দরবার। এখান দিয়ে বেসিক্যালি রাজ পরিবারের যারা ব্যক্তি, যারা সদস্যরা এইখান দিয়ে সোজা এই গেট দিয়ে এসে এই ভেতরে গিয়ে নামাজ পড়ে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে তখনকার দিনে কিন্তু এই যে নামাজ পড়ার যে দরগাতে এসে যে নামাজ পড়ার যে রীতিনীতি, তখন কিন্তু মহিলারাও এই দরগায় নামাজ পড়ার রীতিনীতিতে পার্টিসিপেট করতো। তবে মহিলারা পুরুষদের আলাদা সেপারেট করে ব্যবস্থা ছিল। মহিলাদের ব্যবস্থা বসার জন্য আলাদা ভেতরের কক্ষ ছিল, আর ছেলেদের ভেতরেই বসতো। তবে ছেলেরা ওপেন ভাবে আলাদা আলাদা সেপারেট জায়গা ছিল, আর ছেলেরা মেয়েরাও ছেলেদের সাথে সমানভাবে নামাজ একসাথে বসে পড়তে পারে। এই হচ্ছে ব্যাপার। আর এই যে গেটগুলোতে মাদ্রাসার ব্যবস্থা ছিল। তখন আরবি, পার্সি
এটা আকবরের সময় প্রথম শুরু হয়েছিল। এটা পুরোটাই কিন্তু রেড স্যান্ডস্টোন, একদম রেড স্যান্ডস্টোন। এটা কিন্তু যদিও পরবর্তীকালে আকবর এখানে কিছু কিছু কাজ করিয়েছিলেন, রাজস্থান থেকে রাজস্থানি মার্বেল বা কষ্টি পাথর কিছু কিছু ইউজ হয়েছিল, কিন্তু প্রথম থেকে যখন এটা হয়েছিল এটা সবটাই রেড স্যান্ডস্টোন। এটা ইন্দো ইসলামিক প্যাটার্নে তৈরি, তবে পার্সি কিছু স্টাইলও এর মধ্যে মিক্সড করা আছে, কিন্তু বেসিক স্টাইল হচ্ছে ইন্দো ইসলামিক স্টাইলে পুরো এই ফতেপুর সিক্রিটা পুরোটা তৈরি। এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আগ্রার ফতেপুর সিক্রিতে রয়েছি, যেখানে একদম বলতে পারেন আকবরের তৈরি একটা পরিকল্পনা মাফিক শহর। এই জায়গাটার যদি অনেক ইতিহাস তো বললাম, আমি কিছু বললাম, ম্যাডাম কিছু বলে, সেগুলো তো শুনলেন মোটামুটি। এবার যদি সমসাময়িক কিছু ঘটনা বলি তাহলে বলবো যে এই জায়গাটা কিন্তু আপনারা ঢুকেই বলেছিলাম যে এখানে প্রচুর ছবি তুলতে পারবেন, রিল বানাতে পারবেন। কারণ কেন করবেন? কারণ এখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে, ঠিক আছে? ইয়েতিম সিনেমা শুটিং হয়েছে। আর একটা সবচেয়ে পপুলার সিনেমার নাম বলি, যে সিনেমাটা শুটিং হয়েছে এবং সবাই সেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে কি শাহরুখ খানের পরদেশ যে সিনেমাটা হয়েছিল, সেখানে মহিমা চৌধুরী ছিল। সেই মহিমা চৌধুরী যখন এই যে গানটা করছিল, মনে করুন এই জায়গায় করিডোরটা দিয়ে হাঁটছিল, এই করিডোর দিয়ে হাঁটছিল, সেই সময় কিন্তু এখানে শুটিংটা হয়েছিল এই পরদেশে, ঠিক আছে? কিন্তু ওইটাই ধরা হয় যে এখানে হওয়া লাস্ট একটা শুটিং, তারপর কিন্তু এখানে শুটিংয়ের পারমিশন দেওয়া হয় না। কারণ এই জায়গাটা আমরা যে ঘুরছি দেখুন, সবাই কিন্তু আমরা খালি পায়ে ঘুরছি, ঠিক আছে? আমাদের কারো পায়ে কিন্তু জুতো নেই, জুতো বাইরে রেখে আসতে হয়। কিন্তু শুটিংয়ের সময় কিন্তু এখানে যা শোনা যায় যে অমরেশ পুরী যে শুটিংয়ে ছিল আর কি, তো অমরেশ পুরী জুতো পরে এখানে ঢুকেছিল। তারপরে থেকে সুপ্রিম কোর্ট নিয়ম করে দেয় যে এখানে আর কোনো রকম শুটিংয়ের পারমিশন পাওয়া যাবে না। এই বুলন্দ দরওয়াজার বাইরে কিন্তু অনেক কিছু শুটিং হয়, এই বুলন্দ দরওয়াজার বাইরে অবধি শুটিংটা করতে দেওয়া হয়। কিন্তু এই যে ভেতরের এই যে পরিকল্পনা হবে যে শহরটা তৈরি হয়েছে আর কি, এই যে ফতেপুর সিক্রির যে শহরটা, এইখানে কিন্তু আর কোনো রকম শুটিং করা কিন্তু পারমিশন কিন্তু কাউকে আর দেওয়া হয় না আপাতত। এখন আগামী ভবিষ্যতে কী হবে সেটা জানা নেই। তো বাইরে বুলন্দ দরওয়াজার বাইরে শুটিংটা হয়, কিন্তু এই ভেতরে কিন্তু এখন আর কোনো শুটিং হয় না। বিখ্যাত সিনেমা শুটিং, কিন্তু মনে রাখবেন যে পরদেশ শাহরুখ খানের যে সিনেমাটা শুটিং, এই করিডোর ধরেই কিন্তু মহিমা চৌধুরী দৌড়ে বেরিয়েছিল, গানটা হয়েছিল। এটা মাথায় রাখবেন, আপনারা চাইলে কিন্তু নেটে গিয়েও দেখে নিতে পারেন। দেখছেন এই ছোট ছোট কুফরিগুলো, যেখানে পায়রাগুলো উড়ে বেড়াচ্ছে, এটাই ছিল সেই সময়কার পোস্ট অফিস। এখান থেকে এই পায়রাগুলোকে ট্রেন করা হতো, এই পায়রা মারফতে কিন্তু খবর আদান প্রদান করা হতো। আর এই জায়গাটা দেখছেন, এইখানটা ছিল হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ার, এখান থেকে কিন্তু নজর রাখা হতো দূর দূরান্ত অব্দি, এখান থেকে ওঠা হতো। এই হচ্ছে কি ব্যবস্থাপনা। আর ওই দূর দূরান্তে দেখছেন ওইখানে কিন্তু সেই জলাশয়টা ছিল, যেখানে হাওয়াটা বয়ে এলে কিন্তু এসিটা হতো, কিন্তু এখন এগুলো সব জমি হয়ে গেছে। আর এইখানে একটা টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে, এই যে টাওয়ারটা দেখছেন। তো যোধাবাই যখন বিয়ে করা হয় তখন তার বাবা তাকে একটা হাতি উপহার দিয়ে, যেটা আকবরের খুব প্রিয় হাতি ছিল, সেই হাতিটা মরে যাওয়ার পরই হাতিকে ওখানে কবর দেওয়া হয়। তার ওপরে একটা ওই মিনার তৈরি করা হয়, সেটার নাম দেওয়া হয় হচ্ছে কি হিরণ মিনার। তো ওই হিরণ মিনারটার নাম এই জন্য দেওয়া হয় যেহেতু ওরা ওই হাতিটার নাম ছিল হিরণ, আর ওটা এলিফেন্টের মারা যাওয়ার পরেই মিনারটা বানানো, তাই ওটার নাম হিরণ টাওয়ার দেওয়া হয়। তো এই দেখিয়ে দিলাম, এটা হিরণ টাওয়ার। আর ওই দূরে রয়েছে গিয়ে কিন্তু সিকরি গ্রামটা, ঠিক আছে? এখান থেকে মোটামুটি যেতে গেলে আধ ঘন্টা মতো সময় লাগে। আর এটা হচ্ছে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে পোস্ট অফিসের সেই পিওন যারা চিঠিপত্র আদান প্রদান করতো। এটা ছিল ওয়াচ টাওয়ার, এখানে আগে সব ওই মশাল জ্বলতো। তো এই মোটামুটি যা যা পারলাম সবই আপনাকে তুলে ধরে দেখার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে গিয়ে এলিফ্যান্ট টাওয়ার, এই দিকটা মোটামুটি তো অনেকটা বড় জায়গা জুড়ে, যেটা ম্যাডাম বললো আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে এই ফতেপুর। পুরো ফতেপুর সিক্রিটা, এই যে টোটাল যে ফতেপুর সিক্রিটা, এটা হচ্ছে টোটাল 60,000 হেক্টরের উপর দাঁড়িয়ে, 60,000 হেক্টর জমির ওপরে বানিয়েছিল। 13 বছর লেগেছিল এটা বানাতে সময়টা। তাই জন্য সামনে 13টা ওই বুলন্দ দরওয়াজার 13টা মিনার রয়েছে, যেটা বছরকে ইন্ডিকেট করে। আর সামনে 52টা সিঁড়ি রয়েছে, যেহেতু বছরে 52টা সপ্তাহ, তাই 52টা সিঁড়ি রয়েছে। তো এইগুলো এখানকার নিয়ম, এইভাবে আর্কিটেক্ট তখন বুঝতে পারছেন, তখন এত মডার্ন সায়েন্স না থাকা কিন্তু আর্কিটেকচার কোন জায়গায় পৌঁছেছিল। তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই দেখালাম আপনাদের ফতেপুর সিক্রিতে আকবরের পরিকল্পনা মাফিক একটা শহর কি।